সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এনআরসি শুরু হলে এই সিএএ দিয়ে আপনারা বাঁচতে পারবেন কি না, বা বাংলাদেশি হিন্দুদের কোথায় কোথায় ভয় রয়েছে, কোথায় কোথায় নেই, এই যে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কোশ্চিন আপনাদের, সেগুলোর উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এর আগের দুটো ভিডিওতে আমরা চারটে টোলা 8টে কিন্তু কোশ্চেনের উত্তর দিয়েছি। আজকে কিন্তু আরও 6টা প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব। সেক্ষেত্রে টোটাল 14টা কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি এই 14টা কোশ্চেনের মধ্যেই আপনারও কোনো না কোনো একটা কোশ্চেন ছিল যেটার কিন্তু সলিউশন আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এর আগের দুটো ভিডিওতে আমরা কমপ্লিট করেছি টোটাল 8টা কোশ্চেন। আজকের এই ভিডিওতে আমরা আরও কিন্তু 6টা কোশ্চেনের উত্তর দিতে চলেছি। 8-এর পরে 9 নাম্বার থেকে আজকে আমরা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বরে যে কোশ্চেনটা প্রথমে করা হয়েছে, শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজন হয়নি এই আইন, এটাই কিন্তু বলছে, বা শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজনীয় আইন আনা সম্ভব হয়নি। দেখুন, এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে শরণার্থীদের নিয়ে বিল এই যে প্রথমবার ভারত পাশ করলো এমনটা নয়। এর আগে 1950 সালে যখন পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন আর ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী, তখন কিন্তু মন্ত্রিসভা শরণার্থী আইন 1950-এর বিষয়ে কিন্তু সম্মতি দেয়, যেখানে বলা হয়েছিল আসাম দিয়ে ভারতে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে, কিন্তু যারা বিশেষত হিন্দু এবং শিখ নির্যাতনের শিকার হয়ে ভারতে আসছেন তাদেরকে কিন্তু ভারত থাকার জায়গা করা দেওয়া হবে, বা ভারতে থাকার জায়গা কিন্তু দেওয়া হবে। যদিও এই আইন যথাযথ পালন হয়নি। এরপর 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী কিন্তু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তখন সিদ্ধান্ত করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজস্থান এবং গুজরাট সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়ার ব্যাপারে, যেখানে রাজ্য সরকার হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইলে দিতে পারবে। বাস্তব কথা হলো, শরণার্থীদের সমস্যা ভারতের যে 3টে রাজ্যে সব থেকে বেশি, সেটা হচ্ছে পাঞ্জাব, আর অন্য দুটো হচ্ছে পশ্চিমবঙ্গ ও আসাম। তাই সারা ভারতব্যাপী একটা কিন্তু যথাযুক্ত যে আইন সেটা কিন্তু আনার দরকার ছিল। এবার যদি আমরা 10 নম্বরে কোশ্চিনটা দেখি, 10 নম্বরে বলা হচ্ছে এখানে যে যারা দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে এসেছিলেন তাদের কি আবার নাগরিকত্বের প্রয়োজন রয়েছে, বা নাগরিকত্বের জন্য আবেদন করার প্রয়োজন রয়েছে? দেখুন, এর উত্তরে পরিষ্কার বলেছে একদমই না। নিয়ম অনুযায়ী যারা 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে এসেছেন তারা স্বাভাবিকভাবে ভারতের নাগরিক। এছাড়া যারা ওই তারিখের পরে কিন্তু বাংলাদেশ গঠনের আগে ভারতে এসেছেন, তারা আবেদন মারফত কিন্তু ইতিমধ্যেই ভারতের যে নাগরিক সেটা কিন্তু পেয়েছেন, বা ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু আপনারা অলরেডি হয়েছেন। সুতরাং তাদের আবার নতুন করে আবেদনের প্রশ্নই ওঠে না। এমনকি যারা তারপরেও একটা নির্দিষ্ট তারিখ অবধি ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাদেরকেও কিন্তু আবেদনের প্রয়োজন নেই বলেই এখনও অবধি জানা যাচ্ছে। এবার 11 নম্বর কোশ্চিন যদি আমরা দেখি, 11 নম্বর কোশ্চিনে বলা হচ্ছে যে সিএতে ওই তারিখ 31শে ডিসেম্বর 2014 হিসাবে উল্লেখ থাকার কারণ কি? দেখুন, নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী ওই 3 দেশের সংখ্যালঘু যারা ভারতে এসে কমপক্ষে 5 বছর আছেন তারাই ভারতের নাগরিক হবেন। তাই 5 বছর আগে ডিসেম্বরের শেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে এক লহমায় কিন্তু বর্তমানে ভারতে থাকা সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি বা খ্রিস্টান যারা রয়েছে নাগরিক, তাদের জন্য নাগরিকত্ব দেওয়া যায়। এটাই কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু দিতে বলা হয়েছে, বা এই যে ডেট 2014 31শে ডিসেম্বর, এই এতদিন অবধি যারা এসেছে তাদেরকে কিন্তু একই সাথে এই নাগরিককে নাগরিকত্ব দেওয়ার কাজ কিন্তু বলা হয়েছে, যার জন্য কিন্তু এই ডেটটা উল্লেখ করা হয়েছে। কাট অফ ডেট 31শে ডিসেম্বর 2014। 12 নম্বর কোশ্চিন যদি আমরা দেখি, কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত হবার প্রমাণ কোথা থেকে পাওয়া যাবে? অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে, অত্যাচারের কারণে এসেছেন, কিভাবে প্রমাণ করবেন? দেখুন, এখনও পর্যন্ত যা খবর তাতে ওই 3 দেশ থেকে ধর্মীয় বা সংস্কৃতিগত কিন্তু নির্যাতিত হবার কোনো প্রমাণ নাগরিকদের আবেদন করার সময় দিতে হবে না। শুধুমাত্র একটি ঘোষণাপত্র থাকবে, যেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে তিনি ওই 3 দেশের সংখ্যালঘু এবং ধর্মীয়ভাবে নির্যাতনের কারণেই কিন্তু আপনারা এখানে এসেছেন। সেই নির্যাতনের কোনো প্রমাণ কিন্তু চাওয়ার কোনো প্রশ্নই নেই। সরকার জানে এরকম কোনো প্রমাণ চাওয়া অনৈতিক এবং অমানবিক। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সম্ভবত খুব শীঘ্রই কিন্তু কেন্দ্র সরকার নিয়ে আসবে। মোদ্দা কথা হলো, কাগজ দেখানো সংক্রান্ত যেসব কথা বলে মানুষকে আতঙ্কিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণভাবে কিন্তু ভুল। ধর্মীয়ভাবে নির্যাতিত হবার বা ওই 3 দেশ থেকে সংখ্যালঘু হবার কোনো প্রমাণ কিন্তু কোনোদিন চাইবে না বলে এটাই স্পষ্ট করেছে কেন্দ্র সরকার।
আমরা যদি 13 নম্বর কোশ্চেন দেখি, নতুন আইনে দেশেরই কিছু জায়গাকে বাদ দেওয়ার কারণ কি? ওই জায়গায় যারা থাকেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন? দেখুন, আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরায় যে সমস্ত জায়গা ষষ্ঠ তপশিল এর অন্তর্গত এবং ভারতের যেসব জায়গায় যেতে ইনার পারমিট লাগে সেই সব স্থানকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে, মূলত সেখানকার স্বয়ংক্রিয়তা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এই সব এলাকায় যারা থাকেন তারা দেশের অন্য যে কোনো জায়গা থেকে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব সমেত যে সব ধরনের কিন্তু নাগরিক সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং 14 নম্বরে যদি আমরা দেখি, 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ভবিষ্যতে যদি এনআরসি হয় তবে আসামের মতো পশ্চিমবঙ্গেও অনেক হিন্দু নাগরিকত্ব হারাবে। কতটা যুক্তিগত? অর্থাৎ এটা বলছে ফিউচারে ভবিষ্যতে যখন এনআরসি হবে তখন কি পশ্চিমবঙ্গের যে হিন্দুরা রয়েছে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসে তারা কি তাদের নাগরিকত্ব হারাবে? দেখুন, প্রথম কথা, কেন্দ্রীয় সরকার বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছে এখনই এনআরসি করার কোনো পরিকল্পনা নেই। দেশের আপামর জনসাধারণের সার্বিক মতকে কিন্তু সরকার সর্বাধিক গুরুত্ব দেয় এবং দেবে। দ্বিতীয় কথা, আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে আসাম চুক্তি অনুযায়ী। সিএ লাগু হবার আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়াতে বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু দুর্ভাগ্যবশত কিন্তু বাদ গেলেও যেতে পারে, তার দায় কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার নয়। সব থেকে বড় কথা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি হবার আগে যদি ক্যাব পাস হয়ে যেত সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধরা একজনও বাদ পড়ার তালিকায় থাকতেন না। তৃতীয় কথা, ক্যাব পাস করার জন্য কেন্দ্রীয় সরকারের এই বিপুল আগ্রহের মূল কারণ ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটি হিন্দু বৌদ্ধ শিখ উদ্বাস্তু। প্রকৃত অর্থে তাদের উদ্বাস্তু বলাটা উচিত নয়, কারণ তারা আমাদেরই লোক। সুতরাং হিন্দু বৌদ্ধ শিখ জৈনের স্বার্থ রক্ষার বিলে এদের নাগরিকত্ব বিন্দুমাত্র আজ পড়বে এটা পাগলের প্রলাপ। বরং বলা যায় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে বাস করা প্রতিটা হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন অখণ্ড ভারতেরই নাগরিক। তাই যারা হিন্দুদের ভয় দেখাতে এসব উল্টাপাল্টা কল্পনা বা উল্টাপাল্টা কথা কিন্তু লটাচ্ছে, তাদের কোথায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতের মাটিতে থাকা একজন হিন্দু বা বৌদ্ধ বা শিখ বা জৈন কোনো অবস্থাতেই নাগরিকত্ব বা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা জিনিস খুব ভালো বলেছে, সেটা হচ্ছে যে ফিউচারে যদি এনআরসি হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে হিন্দুরা রয়েছে তারা বাদ পড়ে যাবে কি না, যারা বাংলাদেশ থেকে এসেছে। কারণ কি হচ্ছে, আসামে যখন এনআরসি হয়েছিল তার আগে কিন্তু এই সিএএ ছিল না। যদি সিএএ থাকতো তাহলে আসামের যে হিন্দুরা তারা কিন্তু সিএএতে আবেদন করে তারা নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যেত, যার কারণে এনআরসি হলে তারা কিন্তু বাদ পড়তো না। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা বর্তমানে সিএএ থেকে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, এনআরসি শুরু হলে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। কারণ আপনি এই যে নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি অলরেডি কিন্তু আপনি নাগরিকত্ব পেয়েছেন, যার জন্য এনআরসিতে আপনার কোনো ভয় নেই। আশা করি আপনাদের মনে থাকা কোশ্চেনের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তাছাড়াও যদি না পেয়ে থাকেন কমেন্টে জানাবেন, আমরা কিন্তু সেটার রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া আপনারা চাইলে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন, সেখানেও আপনার মনের কোশ্চেন করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।